ছাত্র জনতাকে হত্যার হুকুমদাতার বিচার হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আন্দোলনের সহস্র প্রাণহানির সঙ্গে সরাসরি যুক্ত শেখ হাসিনা বললেন আসিফ। হুকুমদাতা যারা ছিল দে শুড বি পানিশড এন্ড সিভিয়ারলি পানিশড। আমাদের দেশে না পারলে বিদেশে। শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে, আমরা এটার নাম পরিবর্তন করতে চাই। দাবি মেনে নেয়ায় কর্মবিরতি প্রত্যাহার করল পুলিশ সদস্যরা। বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার ঘোষণা, শিগগিরই পোশাক ও লোগোর পরিবর্তন। সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে দেওয়ার অঙ্গীকার করেননি উপদেষ্টা বা সমন্বয়করা। এখন চলছে ফায়ার ফাইটিং জব, মন্তব্য তৌহিদ হোসেনের। সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে শহীদ মিনারে বিক্ষোভ, মোমবাতি প্রজ্বলন, সংখ্যালঘু সুরক্ষা আইন করার দাবি। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ছাত্র জনতাকে হত্যার হুকুম দাতার বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। বলেছেন, রাজনৈতিক দলের নামে কেউ চাঁদাবাজি দখল করলে তাদের পা ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় ক্ষমাও চেয়েছেন তিনি। অন্যদিকে স্থানীয় সরকার উপদেষ্টা সিটি কর্পোরেশন সহ সব জনপ্রতিনিধিদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সচিবালয়ে কর্মদিবসে সব উপদেষ্টাই মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আশ্বাস দেন। সংকটময় সময়ে শপথ নেয়ার পর মন্ত্রণালয়ে প্রথম অফিস স্বরাষ্ট্র উপদেষ্টার। তাকে বরণ করে নেন কর্মকর্তা কর্মচারীরা, দেয়া হয় গার্ড অব অনার। এরপর মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এর আগে তিনি বলেন, রাজনৈতিক দল নিয়ে আইন করা হচ্ছে, কোনো দল স্বৈরাচারী কায়দায় চলতে পারবে না। এখন যারা রাজনৈতিক দলের নামে চাঁদাবাজি ও লুটপাট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সেনাবাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। আরেকটি মেসেজ আমি দিচ্ছি সব পলিটিক্যাল পার্টির জন্য, তাদের জায়গায় যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব, কিছুদিন করেন, কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি, পা ভেঙে দিতে আপনাদের। আই ডোন্ট কেয়ার, ইউ গো টু হেল। এ সময় তিনি সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমাও চেয়েছেন। বাট অনেক জায়গায় শুনেছি যে সোসাইটি প্রোটেক্ট করেছে। আমি ক্ষমা চাচ্ছি যে পুলিশ, র্যাব, অন্যান্য বাহিনীগুলো যাদের আমি এমপ্লয় করতে পারতাম তাদের অবস্থা এখনও ভালো না, তো ফিরে আসবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে বিদেশে যেখানেই থাক ছাত্র জনতা হত্যার নির্দেশদাতাদের বিচারের আওতায় আনা হবে। হুকুমদাতা যারা ছিল দে শুড বি পানিশড এন্ড সিভিয়ারলি পানিশড। আমাদের দেশে না পারলে বিদেশে। আপনি হুকুম দিয়ে ছেলে পেলে মারবেন, জনগণকে মারবেন, আর জনগণ এটা করবে। আবার আসেন, দেখেন জনগণ কি করে, ছিঁড়ে ফেলবে। এবার স্থানীয় সরকার উপদেষ্টা দায়িত্বের প্রথম দিনেই সিটি, পৌরসভা সহ জনপ্রতিনিধিদের কাজে যোগ দিয়ে সেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। তাদেরকে তো আর চলে যেতে বলা হয় না, তো সুতরাং ফিরে আসতে আবার ডাকারও কোনো লিঙ্ক হিসাবে আসছে না আর কি। অবস্থা মানে চলমান হলে আবার যার যার দায়িত্ব তারা পালন করবে। অন্য উপদেষ্টারাও বলেন, দায়িত্ব চ্যালেঞ্জের, কাজ করবেন দুর্নীতি রোধে। ভাবলে সবকিছু কঠিন, ভাবলে সবকিছু সহজ, এর চেয়ে বেশি কিছু বলা বোঝা যাবে না। প্রত্যাশা হচ্ছে যত তাড়াতাড়ি কাজটা শুরু করা যায়, সামগ্রিক প্রেক্ষাপটটা একটু স্থির হয়ে আসলে কাজটা শুরু করে দেব। নারীদেরও এই সেক্টরে প্রচুর কাজ আছে এবং কাজে এটা মনে করার কোনো কারণ নাই যে এখানে শুধু আমরা মাছ বা গরু ছাগল নিয়ে মুরগি নিয়ে কাজ করছি, আমরা আসলে মানুষকে নিয়ে কাজ করছি। দুই উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়েও কথা বলেন। এটা তো একটা বিশেষ পরিস্থিতিতে হলো না, এটা তো রুটিন কেয়ারটেকার গভর্নমেন্ট না যে 5 বছর টার্ম শেষ হলো আবার ইলেকশন করার জন্য, যেটা ছিল আমাদের বহাল ছিল। তো এটা তো একটা পরিস্থিতির মাধ্যমে এটা হয়েছে। একটি রিফরমেশনের দাবিতে যে গণঅভ্যুত্থান হয়েছে তার ভিত্তিতেই আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমরা সেই দায়িত্ব পালন করব। আমরা যতদিন দরকার ততদিনই থাকবো এই দায়িত্ব পালন করার জন্য। উপদেষ্টারা বলেন, সারা দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনাই এখন তাদের অন্যতম প্রধান কাজ।
আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। 11 দফা দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আন্দোলনরত পুলিশ সদস্যরা। রোববার বিকেলে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেনের সাথে বৈঠক শেষে কথা জানানো হয়। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা পুলিশ ও র্যাব প্রধানের উপস্থিতিতে আন্দোলনরতদের সাথে এক বৈঠক শেষে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠকে পুলিশের জন্য একটি স্বাধীন কমিশন গড়ে তোলার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছান তারা, যে কমিশনের অধীনে পরিচালিত হবে পুলিশ বাহিনী। পুলিশকে যেন আর রাজনৈতিকভাবে ব্যবহার করা না হয় তা নিশ্চিত করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, সাম্প্রতিক ঘটনায় পুলিশের মনোবল ভেঙে গেছে, এই পোশাক পরে আর কাজ করতে চায় না পুলিশ সদস্যরা। খুব দ্রুতই মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। পরিবর্তন করা হবে পোশাক এবং লোগো। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সোমবার থেকে সবাই কাজে যোগ দেবেন। কেউ অন্যায় করে থাকলে তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, তবে তার আগে তার কথা শুনবে সরকার, তারপর নেওয়া হবে ব্যবস্থা। রাজধানীর সড়কে সীমিত পরিসরে দায়িত্ব নিতে শুরু করেছে ট্রাফিক পুলিশ। গুলশান, বনানী সহ কয়েকটি মোড়ে যানজট নিরসনে শিক্ষার্থীদের পাশাপাশি কাজ করতে দেখা গেছে তাদের। প্রায় এক সপ্তাহ পর রাজপথে দেখা গেছে পুলিশ সদস্যদের। 2-1 দিনের মধ্যেই পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা গুলশান ট্রাফিক বিভাগের। এদিকে বিকালে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেন আন্দোলনরত পুলিশ সদস্যদের প্রতিনিধিরা। দাবি মানার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। গেল 5 আগস্ট শিক্ষার্থী জনতার গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর থেকেই সড়কে দেখা নেই ট্রাফিক পুলিশের। রাস্তায় দেখা দেয় বিশৃঙ্খলা। বিভিন্ন স্থানে হামলার ভয়ে দায়িত্ব পালন থেকে বিরত থাকে পুলিশ সদস্যরা। সড়কে শৃঙ্খলা ফেরাতে দায়িত্ব কাঁধে তুলে নেয় শিক্ষার্থীরা। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর ধীরে ধীরে কাজে যোগ দিতে শুরু করেন পুলিশ সদস্যরা। দুপুরে রাজধানীর সড়কে সীমিত পরিসরে দায়িত্ব নিতে শুরু করেন ট্রাফিক পুলিশ। গুলশান, বনানী সহ কয়েকটি মোড়ে যানজট নিরসনে কাজ করছেন তারা। প্রায় এক সপ্তাহ পর রাজপথে দেখা গেছে পুলিশ সদস্যদের। ট্রাফিকটা আসলে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে? তাদের দায়িত্বটা 100% তারা পালন করবে, এটা ছাত্ররা আসলে পারতেছে না। তো তারা আসলে আমার মনে হয় ভালো হবে, কারণ ছাত্ররা আর কতদিন রাস্তায় থাকবে। আজকের থেকে ইনশাল্লাহ যদি ট্রাফিক সার্জেন্ট প্রত্যেক মোড়ে মোড়ে দাঁড়ায়, আগের মতন এমন আমাদের কোনো আতঙ্ক থাকার কোনো আশঙ্কা নাই। ট্রাফিক ব্যবস্থা যাতে ফিরে আসে, আগামীকাল থেকে আমরা পুরো পোশাকে শুরু করবো আর কি ইনশাল্লাহ। পুলিশের লোকবল বাড়ানো হলে 2-1 দিনের মধ্যে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে জানান গুলশান ট্রাফিক বিভাগের ডিসি। যেহেতু ছাত্ররা আছে, আমরা ছাত্ররা পুলিশ মিলে মিশে একসাথে কাজ করতে থাকবো। আমরা কালকে থেকে এটা আমাদের ডেভেলপমেন্টটা আমরা আরও বাড়িয়ে দেব এবং গ্র্যাজুয়ালি যাতে আগামী 2-3 দিনের মতোই পরিস্থিতিটা একটা স্বাভাবিক পর্যায়ে আছে, আমাদের ফুল ফেজে আমরা আমাদের সেই ডেভেলপমেন্টে যাব। তবে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে আজও রাজধানীর বেশিরভাগ স্থানেই শিক্ষার্থীদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বঙ্গভবনে শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। তারা ঢাকার বাইরে থাকায় বৃহস্পতিবার রাতের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। রোববার দুপুরে বঙ্গভবনে ছিল শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতার মধ্যে দিয়ে শুরু হয় শপথ অনুষ্ঠান। 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা ফারুকি আজম এখনও শপথ নেননি, তিনি আছেন দেশের বাইরে। 2 উপদেষ্টার আগে প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে শপথ পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সবাইকে গণজাগরণের অভিনন্দন জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ গ্রহণের পর সুপ্রিম কোর্টে নিজ দপ্তরে অন্যান্য বিচারপতি ও কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এদিন নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। প্রধান বিচারপতির কর্মজীবন ও নিরপেক্ষতার প্রশংসা করেন অ্যাটর্নি জেনারেল। একই সাথে সাব জানিয়ে দেন, এখন থেকে বিচার বিভাগে কোনো সিন্ডিকেট থাকবে না। বলেন, যারা সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবেন তাদের দিয়েই বিচার বিভাগ সংস্কার করা হবে। প্রধান বিচারপতি সম্পর্কে আমার মূল্যায়ন হলো, উনি অক্সফোর্ড গ্রাজুয়েট, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ওনার ব্যাচের ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন। ওনার লেখা পড়া, শিক্ষা দীক্ষা, ওনার চালনে বলনে আপনি কখনোই দীর্ঘদিন ছিলেন এখানে, কোনো কমেন্ট আপনারা কোট করতে সুযোগ পাননি।
নিজেদের পছন্দ ও দাবি অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ দেয়ায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। নবনিযুক্ত প্রধান বিচারপতি বিচার ব্যবস্থার উপর দেশবাসীর আস্থা ফিরিয়ে আনবে বলেও আশা করেন তারা। দুপুরে বঙ্গভবনের প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে তারা এসব কথা বলেন। প্রধান বিচারপতি হিসেবে এমন একজনকে নিয়ে কথা বলেছি আমরা বিশ্বাস করি যার গ্রহণযোগ্যতা এই মুহূর্তে পুরো বাংলাদেশে সবচেয়ে বেশি, এবং শুধু বাংলাদেশ নয় পৃথিবীব্যাপী যার একটি সুনাম রয়েছে। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি তার প্রতি পুরো দেশের মানুষ তাকিয়ে রয়েছে, কারণ বিচার বিভাগের প্রতি যে অনাস্থাটি তৈরি হয়েছে সেটি অবশ্যই ফিরে আনতে হবে। যে বর্তমান এই প্রজন্মকে যারা বিশ্বাস করতে পারবে, এই প্রজন্মকে যারা রিড করতে পারবে, এই প্রজন্মের চাওয়াকে এবং বিচার ব্যবস্থাকে যারা জনমুখী করতে পারবে, তাদের মধ্যে বর্তমান যিনি আজকে শপথ নিয়েছেন তিনি তার মধ্যে অন্যতম। আমাদের কথা অনুযায়ী, আমাদের দাবি অনুযায়ী যেহেতু তাকে আজকে শপথ পাঠ করানো হয়েছে, প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, ছাত্র নাগরিকের পক্ষ থেকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই। সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে দেওয়ার কোনো অঙ্গীকার সরকার বা শিক্ষার্থীরা করেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এখন একটা ফায়ার ফাইটিং জব চলছে উল্লেখ করে স্থিতিশীলতা ফেরানোর উপর জোর দেন তিনি। সে কাজের সময় লাগবে, আর তারপরেই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সম্পর্কে জানা যাবে বলে মত দেন তিনি। এবার উপদেষ্টা হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরেছেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কূটনীতি সামলাবেন তিনি। অনেক প্রত্যাশা এবং চেষ্টা করতে হবে তার যথাসম্ভব। গণমাধ্যমের সাথে প্রথম মতবিনিময়ের শুরুতেই জানান, সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর সরকারের প্রধান লক্ষ্য। সব দেশের সাথে সুসম্পর্ক রেখে বাংলাদেশের স্বার্থ রক্ষা হবে মূল কাজ। সবার সাথে ভালো সম্পর্ক রাখতে বদ্ধপরিকর। কারোর সাথেই আমরা খারাপ সম্পর্ক রাখতে চাই না। আমরা যেমন ভারতের সাথে সম্পর্ক ভালো রাখবো, চীনের সাথেও ভালো রাখবো, এটা আমরা করে আসছি, ব্যালেন্সটা মেনটেন করে আসছি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক চাই। প্রশ্নোত্তরে সরকারের মেয়াদ সম্পর্কে ধারণা দেন তিনি। এই মুহূর্তে তো আসলে একটা ফায়ার ফাইটিং জব চলতেছে, এটা আপনারা জানেন, অস্বীকার করে তো কোনো লাভ নেই। নির্বাচন করতে হবে অবশ্যই, এবং নির্বাচনের মাধ্যমেই এই সরকার সরে যাবে। কিন্তু তার আগে আমরা এখনই বলতে পারছি না যে ঠিক কতদিন লাগবে। একটা স্টেবিলিটি আসুক দেশে, একটা প্রোগ্রাম আসুক, সরকারের পক্ষ থেকে একটা প্রোগ্রাম আসবে। কোনো বিশেষ দেশকে সুবিধা দেওয়ার অঙ্গীকার নেই বলেও জানান তৌহিদ হোসেন। আমি শুধু এটুকু বলতে পারি যে আমি এরকম কোনো অঙ্গীকার করিনি। আর আমার খুব সন্দেহ যে রাস্তার ছাত্ররা এই অঙ্গীকার করেছে গিয়ে আমেরিকার কাছে, খুবই আনলাইকলি। আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গও। শেখ হাসিনা ফিরবেন কিনা সেটা তো আমার বিষয় না, সেটা আপনারা তাকে জিজ্ঞেস করবেন, এটা আমার বিষয় না। আইন মন্ত্রণালয় যদি বলে যে তাকে ফিরে আনার জন্য চিঠি দেন, আমি দেবো, ফরেন সেক্রেটারি তখন একটা চিঠি পাঠিয়ে দেবেন। প্রবাসে থাকা বাংলাদেশিদের সুযোগ সুবিধা বাড়ানোর কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, আরব আমিরাতে সাজাপ্রাপ্তদের ফেরাতে কথা বলবেন সরকার প্রধান। এই বিষয়টা আমরা গভীরভাবে দেখছি, যেন তারা কিছুতেই সাফার না করেন সেটা চেষ্টা করা হচ্ছে। আমি আশা করছি যে আজকে কালকের মধ্যেই চিফ অ্যাডভাইজার সাহেব সম্মতি দিয়েছেন যে উনি নিজে কথা বলবেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, যাতে করে তারা এই সহায়তাটা পেতে পারেন। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনার বিচার হবে বলে আশ্বস্ত করেন তিনি। চিফ অ্যাডভাইজার সাহেব সংখ্যালঘু সংগঠন যেগুলি আছে সেগুলির সাথে তিনি বসবেন। শিক্ষার্থীদের আন্দোলনে নিহতের সংখ্যা নির্ভুলভাবে করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তৌহিদ হোসেন। সংখ্যাটা আমরা এখনো জানি না। 450-500 বোধহয় একটা লিস্ট, 450 আশেপাশে একটা লিস্ট অলরেডি আছে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে পুলিশ। দেশে অথবা বিদেশে যেখানেই থাকুক না কেন হত্যার হুকুমদাতাদেরও বিচারের আওতায় আনা হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর শাখাওয়াত হোসেন। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আহত সদস্যদের খোঁজ খবর নেয়ার পর কথা বলেন তিনি। শাখাওয়াত হোসেন বলেন, পুলিশকে দিয়ে আর রাজনীতি করানো যাবে না, ব্যবহার করা যাবে না লাঠিয়াল বাহিনী হিসেবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একটা তারিখ নির্ধারণ করে দেয়া হবে, এর মধ্যে পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগ না দিলে পলাতক ঘোষণা করা হবে। উপদেষ্টা এ সময় আরও জানান, ছাত্রদের দুষ্কৃতিকারী বলা মিডিয়া মালিকদের বিচার হবে। তিনি বলেন, মিডিয়া সত্য তুলে ধরলে দেশেরও এমন অবস্থা হতো না। চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডক্টর শাখাওয়াত হোসেন বলেন, পুলিশ সদস্যদের কাজে যোগদানের একটি নির্দিষ্ট তারিখ দেয়া হবে, তার মধ্যে কাজে যোগ না দিলে পলাতক ঘোষণা করা হবে।
দেশে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সহ ৮ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন ও সমাবেশ করেছে সংখ্যালঘু অধিকার আন্দোলন। বিকেলে শহীদ মিনারে সমবেত হয়ে সমাবেশ করেন সনাতন ধর্মাবলম্বীরা। দ্রুত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান বক্তারা। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গেল কয়েকদিন হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন, মন্দিরে হামলার অভিযোগে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন বিক্ষোভকারীরা। স্লোগানে স্লোগানে তুলে ধরেন নিজেদের ৮ দফা। সমাবেশ শেষে শহীদ মিনার বেদিতে মোমবাতি প্রজ্বলন ও বিক্ষোভ করেন অংশগ্রহণকারীরা। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে হামলাকারীদের বিচার, প্রাণভয়ে দেশান্তরী হওয়া হিন্দুদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট গঠন সহ আরও কয়েকটি দাবি জানানো হয়। এদেশে আমার জন্ম, এদেশে আমাদের বাবার জন্ম, দাদার জন্ম, 14 গোষ্ঠীর জন্ম। এই নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সকল প্রকার সহযোগিতা দেব, তারা যেন আমাদের অস্তিত্বের জন্য আন্তরিকভাবে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেন। অবিলম্বে কোনো সাম্প্রদায়িক সহিংসতা যাতে না হয় তার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। সমাবেশ শেষে সমন্বয়ক ও বিশিষ্টজনেরা বলেন, পররাষ্ট্র উপদেষ্টার সাথে বসতে আপত্তি নেই, তবে এর আগে সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম উপযুক্ত শাস্তি প্রদান ও ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। রাষ্ট্র যদি আমাদের সুরক্ষা প্রদান করতে না পারে তাহলে আমাদেরকে জানিয়ে দিক, আমরা বাংলাদেশের প্রতিটা হিন্দু সনাতনী আমরা এই দেশ ত্যাগ করব, এবং যেটা বিশ্ববাসীর কাছে এটি একটা নিন্দনীয় ব্যাপার হবে। এবং আমরা এই দেশ ত্যাগ করার সঙ্গে সঙ্গে আমরা বিশ্ববাসীকে জানাবো, সেই 47-এর রাষ্ট্র বিভাজনের যে কন্ডিশন, হিন্দুরা যদি এদেশে না থাকে কোনো মুসলিম ভারতে থাকতে পারবে না। অবশ্যই সচিব এবং সরকারের সাথে বসবো, তার আগে অবশ্যই তাদেরকে আমাদের এনশিওর করতে হবে আমাদের দাবিগুলো ওনারা কতটুকু পর্যালোচনা করবেন এবং কতটুকু ওনারা এটা মেনে নিতে পারবেন। সোমবার বিকাল ৩টায় শাহবাগে সমাবেশের ডাক দেয়া হয়। আগামীকাল শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি করব। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। দ্রুত নির্বাচন না হলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, বাংলাদেশে বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে এমন শঙ্কা প্রকাশ করেছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বলেন, বিশৃঙ্খল জনতার শাসন চলছে বাংলাদেশে, আর এই শাসনকে সুযোগ করে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, যাদের কোনো ক্ষমতা নেই বলে সাক্ষাৎকারে অভিযোগ করেন তিনি। এ সময় বিএনপির সাথে কাজ করারও আগ্রহ প্রকাশ করেন জয়। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে জীবন রক্ষা করার জন্য ভারতকে ধন্যবাদ জানান সাবেক এই আইসিটি উপদেষ্টা। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনকে খালাস দিয়েছেন আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালতে দুদকে এই মামলা প্রত্যাহারের আবেদন করেন। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আদালত প্রত্যাহারের আবেদন মঞ্জুর করে তাদের মামলার দায় হতে খালাস দেন। 2023 সালে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। যমুনা টেলিভিশনকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা। শিক্ষার্থীদেরও সাহসিকতা, মনোবল, দেশপ্রেম আর রাজনৈতিক চিন্তার প্রশংসা করেছেন যমুনা গ্রুপের পরিচালক মনিকা ইসলাম ও যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ। বিকেলে বেসরকারি 20টি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সমন্বয়কদের সাথে একটি বৈঠক হয় যমুনা গ্রুপের কনফারেন্স রুমে। শিক্ষার্থীরা যমুনা গ্রুপ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায়, বলেন, আন্দোলনের সময় যমুনা টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ ও নিরপেক্ষতার যে ভূমিকা পালন করেছে তা বাংলাদেশের গণমাধ্যমের জন্য অন্যতম নজির স্থাপন করেছে। শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর সবাইকে নিয়ে কেক কাটেন যমুনা গ্রুপের পরিচালক মনিকা ইসলাম ও শেখ আব্দুল ওয়াদুদ। এর আগে যমুনা টেলিভিশনের নিউজ রুম পরিদর্শন করে সমন্বয়করা যমুনা টেলিভিশনের সংবাদকর্মীদের সাথে কিছু সময় কাটান তারা। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।